তো আজকের ক্লাসে আমরা 25টা মোস্ট ইম্পর্টেন্ট ইরর নিয়ে আলোচনা করব। তো চলো, আগের দিন আমরা 50 পর্যন্ত করেছিলাম, আজকে 51 থেকে শুরু করব। তো ফার্স্ট এক্সাম্পল কি আছে দেখো, ফার্স্ট এক্সাম্পল কি বলেছে দেখো, বলছে আই কেম ডাইরেক্টলি টু মাই রেসিডেন্স। আমি সরাসরি একদম আমি আমার রেসিডেন্সে মানে যেখানে আমি বাস করি সেখানে এসেছিলাম ফ্রম এয়ারপোর্ট থেকে। দেখো, যখন কোনো জায়গায় সরাসরি চলে আসা বা চলে যাওয়া বোঝাবে তখন আমরা কখনো স্ট্রেইটলি বা ডাইরেক্টলি বলবো না, কখনো আমরা ডাইরেক্টলি বা স্ট্রেইটলি বলবো না, আমরা স্ট্রেইট বলবো বা ডাইরেক্ট বলবো, STRAIGHT, স্ট্রেইটলি বলবো না। আই ওয়েন্ট স্ট্রেইট টু মাই হাউস, আমি সোজাসুজি আমার বাড়িতে চলে গেছিলাম। আই ওয়েন্ট ডাইরেক্ট টু মাই রেসিডেন্স, তাহলে আই কেম আমি এসেছিলাম ডাইরেক্ট টু মাই রেসিডেন্স, একদম সরাসরি আমি আমার বাড়িতে এসে গেছিলাম। ঠিক আছে, ডাইরেক্টলি সরাসরি ভাবে হবে না, সরাসরি আমি সরাসরি আমার বাড়ি চলে গেছিলাম, আমি সরাসরি স্কুলে চলে গেছিলাম। আই ওয়েন্ট স্ট্রেইট টু মাই স্কুল, তাহলে কোনো জায়গায় সরাসরি চলে যাওয়া বা আসা বোঝালে কখনো ডাইরেক্টলি বা স্ট্রেইটলি হবে না, হবে ডাইরেক্ট বা স্ট্রেইট। ঠিক আছে, হবে ডাইরেক্ট, DIRECT, ডাইরেক্ট বা স্ট্রেইট। তাহলে এখানে ভুল কি আছে, এখানে ডাইরেক্টলি উঠে গিয়ে শুধু ডাইরেক্ট হবে। অলরাইট, এবার যাবো নেক্সট 52 দাগ কি বলেছে দেখো, 52 দাগ বলছে আই সাইন্ড অন দ্য রিসিপ্ট, আমি সেই রিসিপ্টের সাইন করে দিয়েছিলাম ইন দ্য মর্নিং, সকালবেলা, বাট দ্য পে হ্যাজ নট বিন ডিসবার্সড, কিন্তু তুমি সোফার মানে আমাকে এখনও পে মানে আমার সেই পেমেন্টটা যে টাকাটা আমি পাবো সেটা এখনও আমাকে পাঠানো হয়নি বা আমাকে দেওয়া হয়নি। তাহলে দেখো, কোনো কিছুতে সাইন করা বললে সেটা কোনো ডকুমেন্টস হোক বা কোনো রিসিপ্ট হোক, কখনো সাইনের পরে প্রিপোজিশন বসবে না। আই সাইন্ড দ্য ডকুমেন্টস, আই সাইন্ড দ্য রিসিপ্ট। ঠিক আছে, তাহলে সাইন্ড দ্য প্যাকেজ, আই সাইন্ড দ্য প্যাকেজ, তাহলে সাইনের পরে যে প্রিপোজিশন আছে সেটা উঠে যাবে, সাইনের পরে কোনো প্রিপোজিশন লাগবে না। দেখো, সাইনের পরে অন আছে, অন দরকার নেই, এটা এক্সট্রা। আই সাইন্ড দ্য রিসিপ্ট, আমি রিসিপ্টটাতে সাইন করেছিলাম ইন দ্য মর্নিং, সকালবেলা, বাট দ্য পে হ্যাজ নট বিন ডিসবার্স টু মি সো ফার, মানে পেমেন্টটা এখনও আমাকে পাঠানো হয়নি বা আমাকে দেওয়া হয়নি পেমেন্টটা। অলরাইট, এবার যাবো হচ্ছে নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 53 দাগ। হ্যাঁ, 53 কী বলছে দেখো, 53 বলছে দিস ইজ দ্য সেম স্টোরি, বলছে এটা হলো সেই একই গল্প, হুইচ আই হার্ড, যেটা আমি শুনেছিলাম, ফ্রম হিম, তার কাছ থেকে, ইয়েস্টারডে। দেখো, ইয়েস্টারডে থাকলে, লাস্ট থাকলে, ইয়েস্টারডে কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে লাস্ট, প্রিভিয়াস থাকে, প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস। ঠিক আছে, আর কি আছে, আর হচ্ছে এগো, তাহলে ইয়েস্টারডে AGO, এগো, তাহলে ইয়েস্টারডে, এগো, লাস্ট, প্রিভিয়াস, এগুলো থাকলে বাক্যটা সিম্পল পাস্ট হয়। তাহলে দেখো, সিম্পল পাস্টই আছে আই হার্ড, প্রথমটা আমি সিম্পল প্রেজেন্ট বলতেই পারি, কিন্তু যে অংশটা সাথে ইয়েস্টারডে আছে সেই অংশটা কিন্তু সিম্পল পাস্ট হবেই হবে। অলরাইট, তো এবার ব্যাপারটা দেখো, এবার ব্যাপারটা কী বলেছে, বলছে দিস ইজ দ্য সেম স্টোরি, এটা হলো সেই একই গল্প, হুইচ আই হার্ড, যেটা আমি শুনেছিলাম, ফ্রম হিম, তার কাছ থেকে, ইয়েস্টারডে, গতকাল। তাহলে ইয়েস্টারডে থাকবে সিম্পল পাস্ট আছে হিয়ার, তাহলে HEAR, হিয়ার হচ্ছে ফার্স্ট ফর্ম, তার সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, থার্ড ফর্মও হার্ড। অলরাইট, লেটার সেকেন্ড ফর্ম একা আছে মানে সেকেন্ড ফর্ম। এবার দেখো, এবার ভুল কোথায় আছে আমাদের, এই সেম ওয়ার্ডের পর কখনো হুইচ বসবে না, সেম ওয়ার্ডের পরে অলওয়েজ দ্যাট বসবে, সেম ওয়ার্ডের পরে অলওয়েজ দ্যাট। আর কি ওয়ার্ডের পরে দ্যাট বসবে, এনিথিং এর পরে দ্যাট বসবে, এনিথিং। আর কিসের পরে, এনিথিং এর পরে নাথিং এর পরে, এনিথিং নাথিং। ঠিক আছে, এনিথিং নাথিং, এদের পরে দ্যাট বসবে। সেম থাকলে সেমের পরে কি বসবে, দ্য সেমের পরে দ্যাট বসবে। অলরাইট, এবার যাব নেক্সট। তাহলে এখানে কি হবে আরেকবার দেখে নাও, আরেকবার বলছে কি, দিস ইজ দ্য সেম স্টোরি, যেহেতু দ্য সেম আছে, দ্য সেমের পরে কি হবে, হুইচ বসবে না, কি বসবে, দ্যাট বসবে। তাহলে দ্য সেম, এনিথিং, নাথিং, সাম, এদের পর সবসময় দ্যাট বসে। অলরাইট, দ্যাট, তাহলে হুইচ উঠে গিয়ে এখানে দ্যাট হবে। এবার যাব নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে 54 কি বলছে আমরা দেখবো, বলছে এভরি গ্রুপ অফ বার্ডস, প্রত্যেকটা পাখিদের যে প্রত্যেকটা গ্রুপ আছে, সেই প্রত্যেকটা গ্রুপ দ্যাট ফ্লাই, যেটা ওড়ে, টু দ্য ব্রিডিং গ্রাউন্ডে উইল হ্যাভ অ্যান ইকুয়াল নাম্বার অফ মেলস অ্যান্ড ফিমেলস, বলছে সেই গ্রুপের মধ্যে কি হবে, ইকুয়াল নাম্বার, সমান সংখ্যক মেল থাকবে এবং ফিমেল থাকবে, ছেলে এবং মেয়ে পাখি থাকবে। অলরাইট, এবার ব্যাপারটা দেখো, ভুল কোথায় আছে, আমাকে দেখতে হবে কি, যে কোনো প্রিপোজিশনের আগেটা সাবজেক্ট হয়, অফ কিন্তু প্রিপোজিশন এর আগে যেটা আছে সেটা সাবজেক্ট। এভরি গ্রুপ, দেখো এভরি গ্রুপ, এবার এভরি থাকা মানেই বলেছিলাম আমি সিঙ্গুলার, তাহলে অবের আগেরটা, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে, তাহলে এভরি গ্রুপ এখানে সাবজেক্ট সিঙ্গুলার,
তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এভরি গ্রুপ কিন্তু থার্ড পার্সন এবং সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। তাহলে এখানে ফ্লাই উঠে গিয়ে ফ্লাইস হবে, FLIES। ঠিক আছে, তাহলে কি হবে, এভরি গ্রুপ অফ বার্ডস দ্যাট ফ্লাইস টু দ্য ব্রিডিং গ্রাউন্ড will have an equal number of males and females। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, আরেকবার দেখে নাও। হ্যাঁ, এবার কি বলেছে আরেকবার দেখে নাও ভালো করে। বলছে এভরি গ্রুপ অফ বার্ডস, তাহলে এখানে অবের আগেরটা প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, এভরি গ্রুপ অফ বার্ডস, পাখিদের প্রত্যেকটা গ্রুপ, দ্যাট ফ্লাই, তাহলে দ্যাট ফ্লাই দ্যাট কিন্তু এভরি গ্রুপকে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ফ্লাইস হবে, সাবজেক্ট হচ্ছে এভরি গ্রুপ, তাহলে এভরি গ্রুপ অফ বার্ডস দ্যাট ফ্লাই, তাহলে এখানে ফ্লাইটা ফ্লাইস হবে, যেহেতু সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগেরটা, এভরি গ্রুপ অফ বার্ডস দ্যাট ফ্লাই টু দ্য ব্রিডিং গ্রাউন্ড, তাহলে দ্যাট ফ্লাই উঠে গিয়ে এখানে ফ্লাইস হবে, FLIES। দ্যাট ফ্লাইস টু দ্য ব্রিডিং গ্রাউন্ড উইল হ্যাভ অ্যান ইকুয়াল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল, তাহলে ব্রিডিং গ্রাউন্ডের মানে কি, প্রজনন স্থল। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, 55 দাগ। হ্যাঁ, 55 দাগ বলছে কি, নাও দ্যাট মাই চিলড্রেন আর গ্রোন আপ, বলছে এখন আমার শিশুরা বড় হয়ে উঠেছে, অ্যান্ড গন আউট ইনটু দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর মধ্যে প্রবেশ করেছে বিভিন্ন জায়গায়, কেউ কাজের জন্য কোনো একটা অন্য দেশে চলে গেছে, বা কেউ কোনো কাজে অংশগ্রহণ করেছে, তাই সেই ক্ষেত্রে এখানে বা সেই দিক থেকেই বলছে ইনটু দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে চলে গেছে, মানে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে তারা প্রবেশ করেছে। অলরাইট, কাজের ক্ষেত্রে। I would like to spend my old age, আচ্ছা একবার দেখে নিই। হ্যাঁ, বলছে নাও দ্যাট মাই চিলড্রেন আর গ্রোন আপ, যেহেতু আমার শিশুরা এখন বড় হয়েছে, অ্যান্ড গন আউট ইনটু দ্য ওয়ার্ল্ড, এবং বিভিন্ন ক্ষেত্রে প্রবেশ করেছে, পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে, আই উড লাইক টু স্পেন্ড, আমি পছন্দ করব কাটাতে, মাই ওল্ড এজ, আমার বৃদ্ধ বয়সটাকে, ইন দ্য ভিলেজ, সেই গ্রামে, ওয়্যার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। এবার দেখো, শিশু বড় হচ্ছে, এই বড় হওয়া ব্যাপারটা কিন্তু অটোমেটিক হচ্ছে, একটা ন্যাচারাল প্রসেস। ঠিক আছে, কারোর দ্বারা হয় না, তাহলে এই ব্যাপারটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস, মানে অ্যাক্টিভ, প্যাসিভ কখনোই হবে না। তাহলে অ্যামিজ আর ওয়াজ ওয়ারের পরে যদি আমরা ভার্বের থার্ড ফর্ম দিই, অ্যামিজ আর ওয়াজ আর ওয়্যার, এদের পরে ভার্বের থার্ড ফর্ম দেওয়া, মানে এদের পরে যদি আমরা ভার্বের থার্ড ফর্ম দিই, তার মানে বাক্যটা প্যাসিভ। তাহলে এখানে কি আছে দেখো, নাও দ্যাট মাই চিলড্রেন আর গ্রোন আপ, আর গ্রোন আপ মানে কারোর দ্বারা বড় হচ্ছে, তাহলে কারোর দ্বারা বড় হয়নি। ঠিক আছে, তো একা বড় হয়েছে, তাহলে আমরা কি করব, অ্যাক্টিভে রাখবো। অ্যাক্টিভে রাখতে গেলে দেখো এখানেও কিন্তু একটা থার্ড ফর্ম আছে, এখানেও থার্ড ফর্ম আছে, তাহলে আমরা হিসেব মতো হ্যাভ দেবো, হ্যাভ, যে আমার ছেলেরা এখন বড় হয়ে গেছে। নাও দ্যাট মাই চিলড্রেন হ্যাভ গ্রোন আপ, তাহলে অ্যামিজার যদি না দিতে পারি তাহলে হ্যাভ দিতে হবে আমাকে। নাও দ্যাট মাই চিলড্রেন হ্যাভ গ্রোন আপ, আমার শিশুরা এখন বড় হয়ে গেছে। সিম্পল পারফেক্ট টেন্স মানে প্রেজেন্ট পারফেক্ট, কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে বোঝালেই আমাদের কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মেশন কি, হ্যাভ বা হ্যাজের পরে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে দেখো মেন ভার্বের থার্ড ফর্ম রয়েছে, একটা গন একটা গ্রোন আপ। তাহলে আগে আমরা যেহেতু অ্যামিজার বসাতে পারছি না, তাহলে হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা বসাতে হবে, যেহেতু চিলড্রেন একের বেশি, তাহলে হ্যাভ বসাবো, একটা হলে হ্যাজ। তাহলে নাও দ্যাট মাই চিলড্রেন হ্যাভ গ্রোন আপ অ্যান্ড গন আউট ইনটু দ্য ওয়ার্ল্ড, আই উড লাইক টু স্পেন্ড মাই ওল্ড এজ ইন দ্য ভিলেজ ওয়্যার আই ওয়াজ বর্ন। অলরাইট, তাহলে হ্যাভ গ্রোন আপ হবে, আর গ্রোন আপ হবে না, যেহেতু বাক্যটা অ্যাক্টিভ। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, 56 কি বলছে দেখো, 56 বলছে যে ইট ইজ নাথিং এলস দ্যান হিজ স্টুপিডিটি, বলছে এটা তার বোকামি ছাড়া আর কিছুই নয়। হুইচ স্ট্যান্ডস, যেটা দাঁড়ায়, ইন দ্য ওয়ে অফ হিজ প্রোগ্রেস, তার উন্নতির পথে যেটা দাঁড়ায়, কাটা হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তার বোকামিটাই সমস্যা করে তার উন্নতির পথে। এবার কি বলেছে দেখো, নাথিং এর পরে কখনোই দ্যান বসে না। নাথিং এর পরে আমরা কি দেবো, নানের পরে আমরা জানি কি হয়, নানের সঙ্গে হয় হচ্ছে নান বাট, সেরকম নান আর নাথিং সেম জিনিস, নান আর নাথিং সেম জিনিস। তাহলে নাথিংয়ের পরেও বাট বসবে, নানের পরেও বাট বসবে, নান বাট বা নাথিং বাট। অলরাইট, কখনো দ্যান বসবে না। তাহলে এখানে কি হবে আর একবার দেখে নেবো, ইট ইজ নাথিং এলস, দ্যান উঠে গিয়ে বাট হবে, যেহেতু নাথিং আর নানের পরে বাট বসে। ইট ইজ নাথিং এলস বাট হিজ স্টুপিডিটি, এটা তার বোকামি ছাড়া আর কিছুই নয়। হুইচ স্ট্যান্ডস ইন দ্য ওয়ে অফ হিজ প্রোগ্রেস। অলরাইট, তাহলে দ্যান উঠে গিয়ে বাট হবে। এবার যেমন নেক্সট 57 কি বলছে দেখো, 57 বলছে যে উই ওয়েন্ট টু দ্য জু, আমরা চিড়িয়াখানাতে গেছিলাম, অ্যান্ড হ্যাড স্পেন্ড, এবং কাটিয়েছিলাম, অ্যান এনজয়েবল ডে, একটা আনন্দে ভরা দিন কাটিয়েছিলাম বা আনন্দমূলক দিন কাটিয়েছিলাম। লুকিং অ্যাট ভ্যারিয়াস ক্রিয়েচার্স দেয়ার, এবং সেখানে বিভিন্ন জীবজন্তুর দিকে তাকিয়ে আমরা একটা আনন্দে ভরা দিন কাটিয়েছিলাম। দেখো এখানে কিন্তু হ্যাড V3, মনে করেন দুটো কাজই কিন্তু অতীতে। প্রথমে দেখো ওয়েন্ট রয়েছে, এখানে হ্যাড স্পেন্ড করেছে, মানে দুটো কাজই অতীতে হয়েছিল। এবার এখানে কিন্তু আমরা হ্যাড স্পেন্ড মানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম আমরা কখন করব, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম আমরা তখনই করব যখন দুটো কাজ থাকবে,
সেই দুটো কাজের মধ্যে একটা আগে এবং একটা পরে এরকম থাকবে, যেটা আগে হবে সেটা হ্যাড V3, যেটা পরে হবে সেটা সিম্পল পাস্ট। তাহলে এখানে কিন্তু কোনো কাজই আগে পরে বোঝাচ্ছে না, আমরা গেছিলাম এবং আমরা কাটিয়েছিলাম, ঠিক আছে। অবশ্যই আগে যাবো তারপরে কাটাবো, কিন্তু দুটো কাজে একই সঙ্গে হওয়া বোঝাচ্ছে, দুটো কাজ একই সাথে হওয়া বোঝাচ্ছে, কোনো আগে পরে কোনো ওয়ার্ড এখানে নেই। আমরা গেছিলাম এবং কাটিয়েছিলাম, তাহলে এখানে পাস্ট পারফেক্ট করার কোনো দরকার নেই, সিম্পল পাস্ট রাখবো, শুধু স্পেন্ট রাখবো, শুধু স্পেন্ট হ্যাড তুলে দেবো। তাহলে কী হবে আরেকবার পরিষ্কার করে দেখে নাও, উই ওয়েন্ট টু দ্য জু, আমরা গেছিলাম চিড়িয়াখানাতে, অ্যান্ড স্পেন্ট হ্যাডটা বাদ, অ্যান্ড স্পেন্ট অ্যান এনজয়েবল ডে লুকিং অ্যাট দ্য ভ্যারিয়াস ক্রিয়েচার্স দেয়ার। অলরাইট, এবার যাবো নেক্সট। নেক্সট বলছে 58 কী বলছে দেখো, বলছে দ্য হল ওয়াজ অলরেডি প্যাকড, বলছে পুরো হলটা পুরো ভরা ছিল, অ্যান্ড দেয়ার ওয়াজ লেস রুম ফর দ্য গ্রুপ অফ রিপোর্টার্স, বলছে সেখানে কোনো রুমই ছিল না রিপোর্টার্সদের জন্য, একদল রিপোর্টার গ্রুপ অফ রিপোর্টার্স, ওই রিপোর্টারদের দলের জন্য বা রিপোর্টারদের জন্য কোনো জায়গা সেখানে ছিল না, হু কেম টু কভার দ্য ইভেন্ট, যারা এই ইভেন্টটাকে কভার করতে এসেছিলো। অলরাইট, তাহলে সেখানে কোনো জায়গা ছিল না বলতে আমরা লেস দিই না, আমরা দিই নো রুম। বলছে দ্য হল ওয়াজ অলরেডি প্যাক, দেখো প্রথম লাইনে তোমাকে বলে দিয়েছে হলটা পুরোপুরি প্যাক হয়ে গেছে, তাহলে পুরোপুরি যদি ভরে যায় তাহলে সেখানে কিন্তু কম জায়গা থাকবে না, সেখানে কম জায়গা ছিল এরকম বলতে পারি না আমরা, সেখানে কোনো জায়গায় ছিল না, যেহেতু হলটা পুরোপুরি ভরে গেছে প্রথমে আমাদের বলেই দিয়েছে। তাহলে দ্য হল ওয়াজ অলরেডি প্যাকড, হলটা পুরোপুরি ভরে গেছিলো, অ্যান্ড দেয়ার ওয়াজ নো রুম, এই লেস তুলে দিয়ে আমরা নো করবো, দেয়ার ওয়াজ নো রুম ফর দ্য গ্রুপ অফ রিপোর্টার্স হু কেম টু কভার দ্য ইভেন্ট। অলরাইট, তাহলে লেস তুলে দিয়ে নো করবো। আর তাছাড়া লেস ওয়ার্ডটা আনকাউন্টেবল নাউনের আগে আমরা বসাই, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। লেস ওয়ার্ডটা আনকাউন্টেবল নাউন, আর কোনটা মাছ, MUCH, মাছ ওয়ার্ড আনকাউন্টেবল নাউনের আগে, আর লিটল, LITTL, লিটল, তাহলে লিটল, মাছ, লেস এগুলো সব আনকাউন্টেবল নাউনের আগে বসে। অলরাইট, এবার যাবো নেক্সট। এখানে রুমটা অবশ্য রুম দেখো, রুম মানে এখানে জায়গার কথা বলেছে, অবশ্যই জায়গা আমরা গুনতে পারি না, কিন্তু যেহেতু নো সেন্স বলেছে আমরা সেহেতু লেস তুলে দিয়ে নো করবো। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, পরেরটা কী বলেছে দেখো, পরেরটা বলছে হচ্ছে 59, হি সার্ভড ইন দিস ফ্যাক্টরি, সে সার্ভ করেছিল এই ফ্যাক্টরিতে, সিন্স, কখন থেকে, সিন্স, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, সিন্স ইট স্টার্টেড আফটার এ লং ক্লোজার, বলছে অনেক দিন বন্ধ হয়েছিল, সেই বন্ধ হওয়ার পর যখন ইন 1960 সালে যখন আবার খুললো, স্টার্ট হলো, সেই তবে থেকে সে এখানে কাজ করে চলেছে, তবে থেকে। তাহলে সিন্স বা ফর দিয়ে যদি সময় মেনশন থাকে কোনো বাক্যে তাহলে কি হবে, আগের বাক্যটা সবসময় পারফেক্ট টেন্স হয়। সিন্স বা ফরের পরে যদি সময় মেনশন থাকে, সিন্স বা ফরের পরে যদি সময় মেনশন থাকে তাহলে আগের বাক্যটা অলওয়েজ পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে সময় মেনশন করছে, সিন্স ইজ স্টার্টেড আফটার লং ক্লোজার ইন 1960, 1960 সালে অনেক দীর্ঘ দিন বন্ধ থাকার পর যখন শুরু হয়েছিল কারখানারা, তবে থেকে সে এখানে কাজ করে চলেছে, সেবা দিয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো শুধু সার্ভড আছে, তাহলে সিম্পল পাস্ট আছে, এটাকে আমাদের পারফেক্ট করতে হবে। আমরা হ্যাভ সার্ভডও বলতে পারি বা হ্যাভ বিন সার্ভিংও বলতে পারি। হ্যাভ বিন মানে সিম্পল প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন সার্ভিং। তাহলে হি ছিল, হি আমরা, আচ্ছা হ্যাঁ, তাহলে হ্যাভ করবো না, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা হ্যাজ করবো, হ্যাজ সার্ভড বা হ্যাজ বিন সার্ভিং, হ্যাজ বিন সার্ভিং, SERVING, মানে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা সিম্পল প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, দুটোর যে কোনো একটা করলেই হবে। হি হ্যাজ সার্ভড ইন দিস ফ্যাক্টরি সিন্স ইট স্টার্টেড আফটার এ লং ক্লোজার ইন 1960, বা হি হ্যাজ বিন সার্ভিং ইন দিস ফ্যাক্টরি সিন্স ইট স্টার্টেড আফটার এ লং ক্লোজার ইন 1960। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো, 60 বলছে দ্য এল্ডারলি ম্যানেজার অফ দ্য ব্যাঙ্ক, বলছে এই যে ব্যাংকের যে বড় বয়স্ক ম্যানেজার আছে, সেই ম্যানেজার কী করেছে, টুগেদার উইথ স্টাফ, তার সমস্ত স্টাফদের সঙ্গে কী করেছে, হ্যাভ রিজাইন, তারা রিজাইন দিয়েছে। অলরাইট, এবার দেখো আমি একটা নিয়ম বলেছিলাম যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, এগুলো থাকলে সবসময় প্রথমেরটা সাবজেক্ট হয়, প্রথমেরটা, এদের আগেরটা সাবজেক্ট হবে, ঠিক আছে। তো তাহলে টুগেদার উইথ ইজ স্টাফ, তার স্টাফদের সাথে, যে টুগেদার উইথ, তাহলে যে টুগেদার উইথ, শুধু উইথ, WITH, শুধু উইথ, অ্যালং উইথ, ALONG, অ্যালং, তার সঙ্গে উইথ, তাহলে শুধু উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, এদের কি হয়, এদের প্রথমেরটা সাবজেক্ট। তাহলে প্রথমে কি আছে, দ্য এল্ডারলি ম্যানেজার, একজন, তাহলে একজন হলে কখনোই হ্যাভ বসবে না, এখানে হ্যাজ হবে। পুরো পরিষ্কারভাবে একবার দেখে নাও, দ্য এল্ডারলি ম্যানেজার অফ দ্য ব্যাঙ্ক, ব্যাংকের বড় ম্যানেজার, এল্ডারলি ম্যানেজার, টুগেদার উইথ স্টাফ, তার স্টাফদের সঙ্গে, তাহলে আগে সাবজেক্ট হবে এল্ডারলি ম্যানেজার, সেই কারণে হ্যাভ রিজাইন্ড, এখানে হ্যাজ রিজাইন্ড হবে, যেহেতু ম্যানেজার একজন। অলরাইট, তাহলে টুগেদার উইথের আগেরটা সাবজেক্ট। এবার যাবো নেক্সট।
হ্যাঁ 61 কি বলেছে দেখো, 61 বলছে ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার, আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে একজন রিডস 4 or 5 ডিটেকটিভ স্টোরিজ, বলছে তারা পড়ে 4 or 5 ডিটেকটিভ স্টোরিজ, ডিটেকটিভদের গোয়েন্দাদের গল্প তারা পড়ে থাকে এভরি উইক, প্রত্যেক সপ্তাহে। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা বলছে কি ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, দেখো ওয়ান অফ দ্য শুরু হয়েছে, তাহলে ওয়ান অফ, সাম অফ, মেনি অফ, এভরি অফ, ফিউ অফ। ঠিক আছে, তো নান অফ, এদের পরে যে নাউনটা থাকে সেটা সবসময় প্লুরাল ফর্মে হবে, প্লুরাল ফর্মে। তাহলে ওয়ান অফ, সাম অফ, মেনি অফ, ফিউ অফ, এভরি অফ, নান অফ, ওয়ান অফ, টু অফ, ঠিক আছে, যাই থাকুক না কেন এদের পরে যে নাউনটা থাকে সেটা প্লুরাল হয়। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ বলবো, ওয়ান অফ দ্য বয় বলবো না, ওয়ান অফ দ্য গার্লস বলবো, ওয়ান অফ দ্য গার্ল বলবো না, ওয়ান অফ দ্য মেন বলবো, ওয়ান অফ দ্য ম্যান বলবো না। তাহলে এখানে ওয়ান অফ দ্য সাবস্ক্রাইবার হবে না, ওয়ান অফ দ্য সাবস্ক্রাইবার্স হবে। অলরাইট, আর একবার দেখে নাও, বলছে ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার, এটা এস হবে। ঠিক আছে, তাহলে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ফিউ অফ। ঠিক আছে, নান অফ, এদের পরে যে নাউনটা বসে সেটা প্লুরাল ফর্মে হয় অলওয়েজ, কারণ অনেকের মধ্যে বোঝানো হয়। এবার যেমন নেক্সট কি বলছে দেখো, 62 বলছে ইট ইজ হার্মফুল টু সিট ক্লোজ টু দ্য টেলিভিশন সেট, বলছে এটা হলো ক্ষতিকর, টু সিট ক্লোজ টু দ্য টেলিভিশন সেটের একদম গায়ে বসা খুবই ক্ষতিকর, অ্যাজ যেহেতু ইট অ্যাফেক্টস অন দ্য আইস, এটা চোখের ক্ষতি করে। দেখো অ্যাফেক্টের পরে কোনো প্রিপোজিশন দেওয়ার দরকার নেই, যেমন সাইনের পরে আগে পেলাম সাইন, SIGN, সাইন করা, কোনো ডকুমেন্টসে আমি সাইন করব, ঠিক আছে, তো তাহলে কোনো প্রিপোজিশন লাগবে না। সেরকম অ্যাফেক্ট মানে ক্ষতিগ্রস্ত করে, অ্যাফেক্টের পরেও কোনো প্রিপোজিশন বসে না। ইট অ্যাফেক্ট, ডাইরেক্ট বলবো আমরা সরাসরি যে ইট অ্যাফেক্টস দ্য আইস। আর একবার পরিষ্কার করে দেখে নাও, ইট ইজ হার্মফুল টু সিট ক্লোজ টু দ্য টেলিভিশন সেট, এটা খুবই ক্ষতিকর টেলিভিশন সেটের ক্লোজে বসা, অ্যাজ যেহেতু ইট অ্যাফেক্টস, অনটা হবে না, ইট অ্যাফেক্টস দ্য আইস, যেহেতু এটা চোখের ক্ষতি করে। অলরাইট, এবার যাবো নেক্সট। 63 কি বলছে দেখো, বলছে ইন মাই ওপিনিয়ন, আমার মতে এ পেন্সিল ইজ অলওয়েজ মোর প্রেফারেবল টু পেন, একটা পেনের থেকে পেন্সিল মোর প্রেফারেবল, বেশি গ্রহণযোগ্য আমার মতে। ঠিক আছে, দেখো প্রেফারেবল মানেও কিন্তু এটা কম্পারেটিভ সেন্স, মোর মানেও কম্পারেটিভ সেন্স। তাহলে প্রেফার মানে কি, দেখো প্রেফার মানে অধিকতর পছন্দ করা। ঠিক আছে, তো তাহলে নিশ্চয়ই দুটো জিনিস থাকবে, সেই দুটো জিনিসের মধ্যে থেকে একটার থেকে আমি আর একটাকে, দুটো জিনিসের মধ্যে কিন্তু তুলনা হচ্ছে, একটার থেকে, চায়ের থেকে আমি কফিকে বেশি পছন্দ করি, আই প্রেফার কফি টু টি। তাহলে থেকে দুটো জিনিসের মধ্যে তুলনা হলেই সেটা কম্পারেটিভ হয়। তাহলে প্রেফার মানে বুঝতেই পারছি, আমি বললাম আই প্রেফার কফি টু টি, দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে মানে প্রেফারেবল, প্রেফার, কম্পারেটিভ, তার আগে মোর দেওয়ার দরকার নেই, দুটো কম্পারেটিভ কখনো পাশাপাশি বসবে না। তাহলে এখানে কী হবে দেখো, বলছে ইন মাই ওপিনিয়ন এ পেন্সিল ইজ অলওয়েজ প্রেফারেবল, মোরটা বাদ যাবে, অলওয়েজ প্রেফারেবল টু এ পেন। ঠিক আছে, অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ 64 কী বলছে দেখো, 64 বলছে দ্য কিং ডিড নট মাইন্ড, বলছে রাজা কিছু মনে করেনি, ফর পুটিং দ্য ওল্ড পিপল টু ডেথ, বয়স্ক মানুষজনদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে কোনো দ্বিধাবোধ করেনি রাজা, বিকজ কারণ কি, হি ওয়াজ ইয়ং হিমসেলফ, সে নিজে যুবক ছিল, সেই কারণে সে বয়স্ক মানুষজনদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে কোনো তার দ্বিধা বোধ করেনি। দেখো কিছু ওয়ার্ড আছে, যেমন কি মাইন্ড, MIND, মাইন্ড, আর কি আছে কিপ, KEEP, কিপ, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, কিপ, মাইন্ড, স্টার্ট, START, স্টার্ট, আর কি আছে স্টপ, STOP। আপাতত এই চারটে মনে রাখো। তাহলে স্টার্ট মানে শুরু করা, স্টপ মানে থামা, মাইন্ড মানে মনে করা, কিপ মানে ধরে রাখা বা বজায় রাখা। ঠিক আছে, তো তাহলে কিপ, মাইন্ড, স্টপ, স্টার্ট, এদের পর যদি বাক্যে আর কোনো ভার্ব আসে, তার ডাইরেক্টলি ING ফর্ম হবে, ING ফর্ম হবে, আগে কোনো প্রিপোজিশন বসবে না, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে যদি আমরা দেখি, বলেছে দ্য কিং ডিড নট মাইন্ড, তাহলে মাইন্ড ভার্বটা আছে, মাইন্ডের পরে দেখো ভার্ব এসছে পুট, তাহলে তার ডাইরেক্ট ING ফর্ম হবে, কিন্তু আগে প্রিপোজিশন লাগবে না, ফর লাগবে না। আর একবার দেখে নিই, বলছে দ্য কিং ডিড নট মাইন্ড, ফর বাদ যাবে, বলেছিলাম মাইন্ডের পরে কোনো ভার্ব আসে ডাইরেক্ট ING ফর্ম, ডিড নট মাইন্ড, পুটিং, ডিড নট মাইন্ড, দ্য কিং ডিড নট মাইন্ড, ফর বাদ, putting the old people to death because he was young himself. All right, এবার যাবো নেক্সট। বলছে although there are some similarities in the qualifications of both the candidates, the differences among them are considerably pronounced. মানে বলতে চেয়েছে although, যদিও there are some similarities, কিছু মিল আছে in the qualification, যোগ্যতার দিক থেকে দেখতে গেলে, of both the candidates, দুজন ক্যান্ডিডেটসের যোগ্যতার দিক থেকে দেখতে গেলে অনেক সিমিলারিটিস আছে, কিন্তু the differences among them, তাহলে দেখো দুজন বলেছে কিন্তু both the candidates, both কিন্তু আমরা দুজনের ক্ষেত্রে ইউজ করি, তাহলে বুঝতেই পেরেছি ক্যান্ডিডেট দুজন। তারপরে দেখো কি বলছে, the differences, তাহলে
সিমিলারিটি যোগ্যতা থাকলেও অনেক তফাৎ আছে, অ্যামাং দেম না, অ্যামাং দুয়ের বেশি হলে অ্যামাং করি আমরা, দুজন বললে বিটুইন করি, BETWEEN। তাহলে দ্য ডিফারেন্সেস বিটুইন দেম আর কনসিডারেবলি প্রোনাউন্সড। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে যে তফাৎ, সেই তফাৎটা একদম বিবেচনামূলকভাবে প্রোনাউন্স করা হয়েছিল, তুলে ধরা হয়েছিল। মানে শিক্ষাগত যোগ্যতায় অনেক সিমিলারিটি ছিল, কিন্তু তাদের মধ্যে অনেক রকমের তফাৎ ছিল, যে তফাৎগুলো ভালোভাবে বিবেচনামূলকভাবে তুলে ধরা হয়েছিল। তাহলে এখানে অ্যামাং হবে না, বিটুইন হবে, যেহেতু দুজন বলেছে, বোথ। অলরাইট, এবার যাবো নেক্সট। 66 কি বলছে দেখো, 66 বলছে যে ইফ ইউ হ্যাড নট বিন সো সিক্রেটিভ, যদি তুমি এত গোপনভাবে না থাকতে, ইউ হ্যাড টোল্ড মি, এবং দেখো এটা এবং লাগবে, কিন্তু এখানে হঠাৎ করে ইফ দিয়ে নতুন সাবজেক্ট দিয়ে বাক্য শুরু করছে, এখানে আবার একটা নতুন সাবজেক্ট দিয়ে দিলাম, মাঝে কোনো কনজাংশন নেই, বাক্যটা অসম্পূর্ণ মিনিংয়ের দিক থেকে। ইফ ইউ হ্যাড নট বিন সো সিক্রেটিভ, মানে বলতে চাইছে যদি তুমি এত সিক্রেটিভ না হতে, এত গোপন ভাবে না থাকতে, এবং এখানে একটা এবং লাগবে, ঠিক আছে, অ্যান্ড এবং ইউ হ্যাড টোল্ড মি, এবং তুমি আমাকে বলতে, অল দ্য ফ্যাক্টস আর্লিয়ার, যদি আমাকে আগে বলতে, আই কুড হ্যাভ হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। তাহলে এখান থেকে একটা সুন্দর নিয়ম আসছে, ভুল তো অবশ্যই হবে তোমার 2 নম্বর পার্টে, এখানে ইউ এর আগে একটা অ্যান্ড যুক্ত হবে। আর একটা জিনিস যেটা নিয়ম বললাম, ইফের সাথের অংশে হ্যাড ভিতরি থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ কুড হ্যাভ হবে। দেখো এখানে কুড হ্যাভ আছে প্রথম অংশে, হ্যাড ভিতরি, এখানেও দেখো হ্যাড ভিতরি আছে, এই দুটো প্রথম অংশ। তাহলে পরের অংশে কী হবে, উড হ্যাভ কুড হ্যাভ এখানে কিন্তু আছে, সেই দিক থেকে কোনো ভুল নেই, কিন্তু এখানে একটা অ্যান্ড হবে। দুটো বাক্য আমরা পাশাপাশি এমনিভাবে রেখে দিতে পারি না, একটা কনজাংশন দিয়ে যুক্ত করতে হবে। ইফ ইউ হ্যাড নট বিন সো সিক্রেটিভ অ্যান্ড ইউ হ্যাড টোল্ড মি, তুমি আমাকে বলতে, অল দ্য ফ্যাক্ট সমস্ত ঘটনাগুলো আর্লিয়ার আগে, আই কুড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। অলরাইট, এবার যাবো নেক্সট। 67 কি বলছে দেখো, বলছে হোয়েন আ গ্রুপ অফ টিনেজার্স, যখন একদল টিনেজার্স ভিজিটেড দ্য এন্টারটেনমেন্ট সেন্টার, যখন সেই এন্টারটেনমেন্ট সেন্টারের মধ্যে প্রবেশ করেছিল, তখন কি করেছিল তারা, কি করেছিল বলছে, দ্য এন্টারটেনমেন্ট সেন্টারের মধ্যে প্রবেশ করেছিল, লিটল ডিড দে নো, তারা জানতো না একেবারেই, লিটল মানে কি, শুধু লিটল মানে একেবারেই না, এ লিটল মানে কিছুটা, তাহলে লিটল ডিড দে নো, তারা কিছুই জানতো না, দ্যাট যে দেয়ার আউটিং তাদের এই বাইরে আসাটা, উইল লিড দেম, তাদেরকে পরিচালিত করবে, টু এ হসপিটাল, একটা হাসপাতালে, মানে কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল। তাহলে টিনেজার একবার দেখে নাও, বলছে টিনেজার, হোয়েন এ গ্রুপ অফ টিনেজার, যখন একদল কিশোর কি করেছিল, ভিজিটেড দ্য এন্টারটেনমেন্ট সেন্টারে ঘুরতে গেছিল, লিটল ডিড দে নো, তাহলে দেখো ডিডের পরে কিন্তু বলেছিলাম, ডিডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, ডু ডাজ, ডিডের পরে নো আছে, তাহলে ঠিক আছে, লিটল ডিড দে নো, তারা একেবারে জানতো না, দ্যাট যে দেয়ার আউটিং, তাদের এই বাইরে আসাটা, উইল লিড দেম, তাদেরকে পরিচালিত করবে, টু হসপিটাল, একটা হাসপাতালে। অলরাইট, তাহলে এখানে যেটা ভুল আছে সেটা কি আছে দেখিনি আর একবার। লিটলের পরে অবশ্যই হেল্পিং ভার্ব হবে, ডিড দে নো আছে, ঠিক আছে, দ্য ফ্যাক্ট। হোয়েন আ গ্রুপ অফ টিনেজার্স ভিজিটেড দ্য এন্টারটেনমেন্ট সেন্টার, লিটল ডিড দে নো দ্যাট দেয়ার আউটিং উইল লিড দেম, একদম ভুল আছে, বাক্যটা দেখো পুরোটাই পাস্ট টেন্সে আছে। প্রথমে কি বলেছে, ভিজিটেড, তারপরে দিয়েছি ডিড, কিন্তু এখানে হুট করে উইল রেখে দিয়েছি, উইলটা কি হবে, উড হবে, WOULD। অলরাইট, তাহলে পাস্ট টেন্সে উইল বসবে না, পাস্ট টেন্সে উড বসবে, তাহলে কি হবে, হোয়েন এ গ্রুপ অফ টিনেজার্স ভিজিটেড দ্য এন্টারটেনমেন্ট সেন্টার, লিটল ডিড দে নো, তারা জানতেই পারেনি, দেয়ার আউটিং উড লিড দেম টু এ হসপিটাল, একটা হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দেবে, তাদের ঘুরতে আসাটা। এবার কি বলেছে দেখো 68, হ্যাঁ বাকি কিন্তু টেন্সের ব্যালেন্স সেম রাখতে আমাদের, সেই কারণে উইলটা উঠে এখানে উড হলো। এবার যাবো নেক্সট 68 কি বলেছে দেখো, বলছে ইট ইজ অল দ্য মোর বেটার ফর ইউ, বলছে এটা তোমার জন্য ভালো, টু টেক দ্য এক্সামিনেশন, পরীক্ষাটা দেওয়া, দ্যান টু উইথড্র ইউর ফর্ম, তোমার ফর্মটা উইথড্র করে নেওয়ার থেকে, তুলে নেওয়ার থেকে আমার মনে হয় তোমার পক্ষে এটা বেটার, তুমি এক্সামিনেশনটা দাও। দেখো বেটার, কম্পারেটিভ, মোর কম্পারেটিভ, একটু আগে বললাম দুটো সুপারলেটিভ ডিগ্রি বা দুটো কম্পারেটিভ ডিগ্রি পাশাপাশি কখনো বসবে না, তাহলে দুটো কম্পারেটিভ এবং দুটো কম্পারেটিভ ডিগ্রি, COMPARATIV, দুটো কম্পারেটিভ ডিগ্রি কোনগুলো আমরা জানি, ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভের ফর্ম, তাহলে কম্পারেটিভ ডিগ্রি মানে যে অ্যাডজেক্টিভগুলোর সাথে ER যুক্ত থাকে, ব্রেভার, স্ট্রঙ্গার, তাই তো, আর কি আছে বলতে, কোল্ডার, সফটার, টলার, শর্টার, এইগুলো হচ্ছে ER থাকা মানে কম্পারেটিভ, আর EST থাকা মানে সুপারলেটিভ। দুটো সুপারলেটিভ বা দুটো কম্পারেটিভ কখনো পাশাপাশি বসবে না, তাহলে এখানে মোর তুলে দিয়ে শুধু বেটার রাখবো। কি করবো আর একবার দেখে নাও, বলছে ইট ইজ অল বা ইট ইজ বেটার, এই অল দ্য মোর এটা পুরোটাই তুলে দাও, অল দ্য মোর তুলে দাও, শুধু করি ইট ইজ বেটার, এটা ভালো,
ফর ইউ, তোমার জন্য এটা ভালো, টু টেক দ্য এক্সামিনেশন দ্যান টু উইথড্র ইউর ফর্ম। অলরাইট, এবার যাবো নেক্সট। আই বিগ্যান টু সাসপেক্ট, আমি সন্দেহ করেছিলাম বা সন্দেহ করতে, এইখানের মিনিং অনুযায়ী আমি সন্দেহ করতে শুরু করেছিলাম, ট্রাবল মানে সমস্যা সন্দেহ করতে শুরু করেছিলাম যে সমস্যা হয়তো ঘটতে চলেছে। অ্যাজ সুন অ্যাজ যেই না ওয়ান অফ দ্য বয়েজ, বালকগুলোর মধ্যে একজন, দেখো একটু আগে বললাম অন অফ এর পরে নাউনটা প্লুরাল ফর্মে হয়, দেখো বয়েজ রয়েছে, বয় নেই কিন্তু, তাহলে আমি সন্দেহ করতে শুরু করেছিলাম কোনো সমস্যা ঘটতে চলেছে এরকম ব্যাপারে। অ্যাজ সুন অ্যাজ যেই না ওয়ান অফ দ্য বয়েজ, বালকগুলোর মধ্যে একজন ছুঁড়ে মেরেছিল স্টোন অ্যাট দ্য পুলিশম্যানের দিকে। তাহলে দেখো আমি সাসপেক্ট মানে সন্দেহ করা, আমি সন্দেহ করতে শুরু করেছিলাম এটা না বলে আমি যদি এরকম ডাইরেক্টলি বলি, এরকম কখনো আমরা বলি না, সাসপেক্টেড, আমি ডাইরেক্ট বলি আই সাসপেক্টেড, আমি সন্দেহ করেছিলাম ট্রাবল, সমস্যা সন্দেহ করেছিলাম, তাহলে এখানে বিগ্যান টু বাদ দিয়ে দাও, বিগ্যান টু বাদ দিয়ে নট ডাইরেক্ট এটাকে পাস্ট ফর্মে করে দাও, যেহেতু বাক্যটা কিন্তু পাস্টে আছে, দেখো থ্রিউ, এখানেও বিগ্যান বলেছে, তাহলে বিগ্যান টু তুলে দিয়ে সাসপেক্টটাকে সাসপেক্টেড করে দাও, আই সাসপেক্টেড, PECTED, I suspected trouble as soon as one of the boys threw stone at the policeman. All right, began to দেওয়ার কোনো দরকার নেই, যে আমি সন্দেহ করতে শুরু করেছিলাম এরকম দেওয়ার দরকার নেই, ঠিক আছে। I suspected, আমি সন্দেহ করেছিলাম trouble. All right, এবার যাবো নেক্সট। হ্যাঁ, গুড, এবার যাবো নেক্সট। বলছে ইট ওয়াজ ডিফিকাল্ট টু গেট আউট, বলছে বাইরে আসাটা খুবই ডিফিকাল্ট ছিল, বিকজ কারণ দ্য স্ট্রিট ওয়াজ ফুল অফ পিপল, রাস্তাটা মানুষে ভরা ছিল, ফ্রম ওয়ান এন্ড টু দ্য অ্যানাদার, হয় না টু দ্য অ্যানাদার বয় বলতে পারি, অ্যানাদার ম্যান বলতে পারি, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বললে ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার হবে, অ্যানাদার হয় না, টু দ্য আদার, অ্যানাদার বললে মানুষ বোঝায়, ওয়ান অ্যানাদার, ঠিক আছে, টু দ্য অ্যানাদার এটা মানুষের ক্ষেত্রে আমরা ইউজ করি, ঠিক আছে, এটা আদার বলবো, আদার, তাহলে ফ্রম ওয়ান এন্ড টু দ্য অ্যানাদার তুলে দিয়ে আদার করবো, কি হবে, ইট ওয়াজ ডিফিকাল্ট টু গেট আউট বিকজ দ্য স্ট্রিট ওয়াজ ফুল অফ পিপল ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার, রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত লোকজনে ভরা ছিল, সেই কারণে গেট আউট, সেখান থেকে বাইরে আসাটা খুবই ডিফিকাল্ট ছিল, তাহলে ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার হবে, অ্যানাদার হবে না। অলরাইট, এবার যাবো নেক্সট। হ্যাঁ, কি বলেছে দেখো, তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বললে অ্যানাদার হয় না, আদার হবে, ঠিক আছে, ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার। এবার কি বলেছে দেখো, 71 দাগ কি বলেছে, বলছে যে ইট হ্যাজ বিন আওয়ার কাস্টম, এটা আমাদের প্রথা, ফ্রম টাইম ইমেমোরিয়াল, অজানা সময় থেকে, দেখো হ্যাজ বিন মানে বুঝতে পেরেছো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ইট হ্যাজ বিন আওয়ার কাস্টম, এটা অনেকদিন ধরে আমাদের প্রথা হয়ে আসছে, কখন থেকে, টাইম ইমেমোরিয়াল, অজানা সময় থেকে, টু বি হসপিটেবল, যে আতিথেয়তাপূর্ণ আমাদেরকে হতে হয়, আমরা হই, টু দোজ, সেই সমস্ত মানুষজনদের প্রতি, হু কাম টু আওয়ার ডোরস, যারা আমাদের বাড়িতে আসে। তাহলে দেখো বলেছিলাম যে পারফেক্ট টেন্সে যখন থেকে বোঝাবে আমরা ফ্রম ইউজ করবো না, পারফেক্ট টেন্সে থেকে বোঝালে আমরা কি দেবো, সিন্স, আর ধরে বললে কি হবে, ধরে বললে হবে ফর। ধরে কখন বলে, যখন সংখ্যা মেনশন থাকে, 2 বছর ধরে, 3 বছর ধরে, 4 মাস ধরে, 4 ঘন্টা ধরে, তখন ফর। আর থেকে বললে একটা কনক্রিট টাইম কোনো সংখ্যা থাকবে না, তখন সিন্স দেবো। তাহলে এখানে দেখো কোনো সংখ্যা মেনশন করেনি, টাইম ইমেমোরিয়াল বলেছে, টাইম ইমেমোরিয়াল, অজানা সময় থেকে, তাহলে থেকে বলেছে, তাহলে এখানে ফর তুলে দিয়ে, যেহেতু পারফেক্ট টেন্স আমরা কি করবো, সিন্স, সিন্স কি হবে, ইট হ্যাজ বিন আওয়ার কাস্টম সিন্স টাইম ইমেমোরিয়াল টু বি হসপিটেবল টু দোজ হু কাম টু আওয়ার ডোরস। অলরাইট, এবার যাবো নেক্সট। 72 কি বলছে দেখো, বলছে শি ওয়াজ নট হার্ডলি নো, একদম বলছে শি ডাজ নট হার্ডলি নো, সে একেবারেই জানে না বা সে জানে না, হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে থাকলে দেখো সিম্পল পাস্ট হয়, দেখো হ্যাপেন্ড ইডি ফার্স্ট টেন্স আছে। এবার ব্যাপারটা হচ্ছে হার্ডলি মানে নেগেটিভ শব্দ, একেবারেই না বোঝায়, আর নট মানেও নেগেটিভ, দুটো নেগেটিভ পাশাপাশি বসে না, তাহলে হয় হার্ডলি রাখবে, তা না হলে ডাজ নট রাখবে, যে কোনো একটা, হয় ডাজ নট, তা না হলে শুধু হার্ডলি, যে কোনো একটা তুলে দাও। যদি হার্ডলি রাখতে চাও, ডাজ নট তুলে দিতে চাও, তাহলে কিন্তু হবে, ভালো করে বুঝে দেখো, শি থার্ড পারসন সিঙ্গুলার বলেই কিন্তু ডু হয়নি, ডাজ হয়েছে, তাহলে ডাজ নট যদি তুলে দিতে চাও, তাহলে শির পরে শি হার্ডলি নোর সঙ্গে এসটা দিতে হবে, শি হার্ডলি নোজ। যদি ডাজ নট তোলো তাহলে নোর সঙ্গে এস দেবো, আর যদি ডাজ নট তুলে দিলে হার্ডলি রেখে নোর সঙ্গে এস, এবং হার্ডলি তুলে দিলে, যদি হার্ডলি তুলে দিই তাহলে পারফেক্ট হবে, শি ডাজ নট নো, তাহলে আর এস যোগ করার দরকার নেই, দুটোই সঠিক,
কোনোটাই পারফেক্ট নয়, দুটোই সঠিক, দুটোই পারফেক্ট, ঠিক আছে? তো শি ডাজ নট নো হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে বা শি হার্ডলি নোজ, যদি ডাজ নট তুলে দিই তাহলে হবে শি হার্ডলি নোজ হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। অলরাইট, এবার যাবো নেক্সট। 73 কি বলছে দেখো, 73 বলছে দ্য ক্রিকেট ম্যাচ হ্যাড কলড আপ, বলছে ক্রিকেট ম্যাচটাকে প্রত্যাহার করা হয়েছিল অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্ত। কল আপ মানে কি? কল আপ মানে হচ্ছে রিমেম্বার, কল আপ মানে হচ্ছে রিমেম্বার, MEMBER, রিমেম্বার মনে করা, ঠিক আছে? আর এখানে প্রত্যাহার করা কল অফ হবে, কল অফ, CALLOFF, কল অফ, CALLOFF, কল অফ মানে প্রত্যাহার করা, উইথড্র করে নেওয়া, তুলে নেওয়া। এবার দেখো, এবার প্যাসিভ করতে গেলে এখানে হ্যাড আর কলড আপ রয়েছে, তো হ্যাড ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু সেটা অ্যাক্টিভ, প্যাসিভ নয়। তাহলে ক্রিকেট ম্যাচটাকে লাস্ট মোমেন্টে, দেখো লাস্ট আছে, লাস্ট থাকা মানেই বলেছিলাম সিম্পল পাস্ট হবে, লাস্ট, ইয়েস্টারডে, এগো আর প্রিভিয়াস থাকা মানে সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্টের প্যাসিভ করবো, সিম্পল পাস্টের প্যাসিভে হ্যাড আর লাগে না, তাহলে আমরা করবো কি ওয়াজ, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ কলড অফ, CALLED, কলড অফ, OFF অফ। তাহলে এইটুকু পুরো তুলে দিয়ে হ্যাড কলড আপ তুলে দিয়ে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ কলড অফ, ক্রিকেট ম্যাচটাকে প্রত্যাহার করা হয়েছিল অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে। অলরাইট, এবার যাবো নেক্সট। সিম্পল পাস্টের প্যাসিভ করলাম। হ্যাঁ, কী বলেছে দেখো, 74 বলছে যে রোড অ্যাক্সিডেন্ট আর সো কমন নাওয়েডেজ, বলছে পথ দুর্ঘটনা আজকালকার দিনে এতটাই কমন যে দ্যাট মেনি পিপল লসেস মানে দেয়ার লাইফ, তাদের জীবন এভরিডে, প্রত্যেক দিন। দেখো একদম এখানে আর আছে প্রেজেন্ট টেন্স, এখানেও লজেস প্রেজেন্ট টেন্স, একদম ঠিক আছে, টেন্সের ব্যালেন্স, কিন্তু সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট ঠিক নেই। মেনি পিপল কিন্তু একজন না, মেনি পিপল মানে একের বেশি, অবশ্যই পিপল থার্ড পার্সন, কিন্তু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নেই, থার্ড পার্সন প্লুরাল, মেনি পিপল মানে অনেক বেশি। তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইয়েস দেওয়ার কোনো দরকার নেই, তাহলে শুধু লুজ হবে, মানে শুধু লস হবে। রোড অ্যাক্সিডেন্ট আর সো কমন নাওয়েডেজ দ্যাট মেনি পিপল, শুধু লুজ হবে, লুজ মানে হারায়, LOS, মেনি পিপল লুজ দেয়ার লাইভস বা লস দেয়ার লাইভস এভরিডে, প্রত্যেক দিন, ঠিক আছে? মেনি পিপল থার্ড পার্সন প্লুরাল, সেই কারণে লসেস হবে না, শুধু লুজ হবে। অলরাইট, লুজেস হবে না, শুধু লুজ হবে। এবার নেক্সট যাবো, তাহলে লাস্ট এক্সাম্পল আজকে 75 কী বলেছে দেখো, আমরা বলেছিলাম 25টা এক্সাম্পল করবো। বলছে হাউ ক্যান উই ব্রেক আপ অন দ্য ব্যারিয়ার্স অফ ফিয়ার অ্যান্ড হস্টালিটি, বলছে কীভাবে আমরা ভেঙে ফেলতে পারবো দ্য ব্যারিয়ার্স অফ ফিয়ার অ্যান্ড হস্টালিটি, মানে যে ভয় ছিল আমাদের, ভয়ের যে বাধা, হিংস্রতা এবং ভয়ের যে বাধা, ব্যারিয়ার, সেই বাধাগুলোকে কীভাবে আমরা ব্রেক ডাউন করবো। দেখো ব্রেক আপন বলে কিছু নেই, ব্রেক ডাউন আছে, ব্রেক আপ আছে। তো ব্রেক আপ মানে কি? ব্রেক আপ মানে হচ্ছে কোনো কিছু, কোনো একটা মানুষ যদি হঠাৎ কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, তখন বলবো ব্রেক আপ, ঠিক আছে? আর ব্রেক ডাউন মানে কি? ব্রেক ডাউন মানে বিকল হয়ে পড়া, ঠিক আছে, বা বন্ধ হয়ে যাওয়া। তাহলে এখানে কি বলছে, হাউ ক্যান উই ব্রেক, শুধু ব্রেক রাখতে পারো, আপন দেওয়ার কোনো দরকার নেই, যে হাউ ক্যান উই ব্রেক দ্য ব্যারিয়ার্স, কী করে আমরা বাধাগুলো ভাঙতে পারবো, অফ ফিয়ার অ্যান্ড হস্টালিটি, হিংস্রতা এবং ভয়ের বাধা, উইচ যেগুলো ডিভাইড দ্যাট টু কমিউনিটিস, দ্যাট হবে না এখানে, কিন্তু দা হবে, দ্যাট হয় না, যেহেতু দুটো কমিউনিটি সেহেতু আমরা দ্যাট দিতে পারবো না, আমরা দিলে দোষ দিতে পারতাম, দোষ, ঠিক আছে? দোষ দেওয়ার দরকার নেই, এখানে দ্যাটটাকে দা করে দাও, নির্দিষ্ট করে বলছি যে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংস্রতা এবং ভয়ের যে বাধা রয়েছে, হিংস্রতা এবং ভয়ের বাধা, ঠিক আছে? তো না সরি, আর একবার বাংলা মিনিংটা পড়ে নিই, ভুল বলছি। বলছে হাউ ক্যান উই ব্রেক, আপন দেওয়ার দরকার নেই, হয় শুধু ব্রেক, তা না হলে ব্রেক ডাউন মানে হচ্ছে বিকল করা, নষ্ট করা। তাই বলছে কীভাবে আমরা ভাঙতে পারবো, আর তা না হলে ব্রেক ডাউন, বিকল করে দিতে পারবো ব্যারিয়ারগুলোকে, বাধাগুলোকে, অফ ফিয়ার এবং হস্টালিটি, ভয় এবং হিংস্রতার বাধা, হুইচ যেগুলো, এই যে হিংস্রতা এবং ভয়, যেগুলো ডিভাইড ভাগ করে দিয়েছে দ্য টু কমিউনিটিস, এখানে দ্যাট দেবো না, এখানে দেবো দা, ঠিক আছে? ওটা টাইপিং মিস্টেক, এটা দা হবে, দ্য টু কমিউনিটিস, যে দুটো সম্প্রদায়, সেই দুটো সম্প্রদায়কে এই ভয় এবং হস্টালিটি, হিংস্রতা আলাদা করে দিয়েছে। অলরাইট, তাহলে এখানে কী হবে, ব্রেক আপন তুলে দেবো, আপন তুলে দিয়ে হয় শুধু ব্রেক রাখবো, তা নাহলে ব্রেক ডাউন করবো। অলরাইট, হ্যাঁ, তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।